আমার ফিসের চেয়েও দ্বিগুণ পরিমাণের টাকা তারা আমার কাছ থেকে হাতিয়ে নিয়েছে। আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিচ্ছি খুব সুন্দর করে। এর আগেও আমি বেশ কিছু অলরেডি গণমাধ্যম কর্মী বা আমার সাংবাদিক ভাই বোনদের সাথে এই বিষয়ে কথা বলেছি। আজকে আবারও আমি আপনাদের সাথে ক্লিয়ার করে কথা বলছি। আপনারা জানেন যে আমার একটি গ্রুমিং স্কুল আছে। সেই স্কুলের প্রসিডিউর আছে, মানে ভর্তি হয় সবাই, সেখানে ক্লাস করে, এটার একটা কোর্স আছে এবং সাথে সাথে কোর্সের ফিও আছে। তো সেক্ষেত্রে অনেকেই ব্যাচ ধরে ভর্তি হয়, এটা একটার পর একটা ব্যাচ শেষ হয়, আরেকটা ব্যাচ স্টার্ট হয়। তো সেই সুবাদে অনেকেই আছে যে ভর্তি হবার পরে অনেকেই আছে যে বলে যে আমি আর কন্টিনিউ করব না, বা আমি আসলে আর চাচ্ছি না, বা আমি পারছি না, বা গ্রুমিংয়ের প্রেশারটা নিতে পারছে না, কিংবা পারিবারিক কোনো চাপ থাকে, অনেক রকম অনেক প্রবলেম থাকতেই পারে। কিন্তু এটা পৃথিবীর কোথাও কোনো, বাংলাদেশেও এই রুলস নাই যে একবার ভর্তি হয়ে গেলে সেই অ্যাডমিশন ফিসটা, বা ভার্সিটিতেও তাই, যে সেমিস্টার ফিস দেওয়ার পরে সে আর পড়াশোনা কন্টিনিউ করছে না, ওটা রিফান্ড দেওয়ার বা ফেরতযোগ্য নয়। আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেটা স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, কিংবা কোনো রকম এরকম কোচিং সেন্টার, কিংবা কোনো গ্রুমিং সেন্টার, নাচ হোক, সেটা মডেলিং হোক, যেখানেই হোক, আমরা ভালো করেই জানি, আমরা প্রত্যেকেই, যে আমরা ভর্তি হয়ে গেলে মাঝপথ থেকে যদি কেউ কুইট করে সেটা কখনোই ফেরতযোগ্য নয়। কিন্তু সামহাও এই যে ঘটনাটা, এই ঘটনার যে মূল যে ব্যক্তিটি, সে ব্যক্তিটি হঠাৎ করেই, সে আমার এখানে ভর্তি হয়েছিল এবং সে আমাকে হঠাৎ করেই প্রেশার দেওয়া শুরু করে বেশ কিছুদিন আগের থেকে, যে টাকাটা ফেরত দেওয়ার জন্য, সে আর করবে না। ইন দ্য মিন টাইম আমি একটু বলে রাখি যে আমার মাঝখানে বেশ কিছু প্রোগ্রাম এবং রোজার মাস সব কিছু মিলিয়েই স্কুল বন্ধ ছিল। সো সেই বন্ধের জন্য সে অধৈর্য হয়েই এই কাজটা করেছে। তো দেন সে আমার কাছ থেকে সেটা সে নানানভাবে উত্ত্যক্ত করা শুরু করলো এবং বলা শুরু করলো যে এটা রিফান্ডেবল। তো আমি বললাম যে আমি, এটা কখনো রিফান্ড হয় না, এই রকম রেকর্ড স্কুলের নেই। তবে স্কুলটা ঈদের পরে খুলবে নতুন ব্যাচের সাথে, তখন তোমার জন্য কি করা যায়, বা কতটুকু কি তোমার জন্য সমাধান দেয়া যায়, কিভাবে তোমাকে আমি সহায়তা করতে পারি, এবং সবচেয়ে কোনটা করলে তোমার উপকার হয়, আমি সেটা তোমাকে করব। তবে এইটুকুর জন্য আমাকে সময় দিতে হবে, সে খোলা পর্যন্ত বা আমাকে একটা ডিসিশনে পৌঁছানো পর্যন্ত। তো ইন দ্য মিন টাইম এটাই আমার বক্তব্য ছিল। তো সেক্ষেত্রে তার হয়তোবা সেটা তর্স হয়নি, সে ভাবছে যে এটা সে পাবে না, এবং আমাকে যথাকথিত যেভাবে হয় না যে দেনাদার পাওনাদার বা টাকা উঠানো, এরকম টাইপের একটা ব্যাপার, ওটার মধ্যে আমাকে ফেলে দিল যে এটা আমার কাছ থেকে ওইভাবে করে নিবে। তো এইভাবে করে নেওয়ার জন্য এই নাটকটা, চিত্রনাট্যটা সাজিয়ে এই মোট সৃষ্টিটা করা হয়েছে। সেটা নেওয়ার জন্য মাত্র এই 30,000 টাকার জন্য আমাকে এরকম করে ডেকে নিয়ে আমাকে উঠিয়ে নিয়ে গিয়ে, আমি সরল বিশ্বাস করেছি, কারণ না কোথাও চুরি করেছি, না কোনো ডাকাতি করেছি, না কারো কাছে হাত পেতেছি, না কারোটা মেরে খেয়েছি। এটা আমার ন্যায্য অধিকার, আমার স্কুলের ফিস ভাই। এটা আমার কাছে যে ভর্তি হবে, পৃথিবীর যে কারো কাছে যেই ভর্তি হোক না কেন, তার অবশ্যই একটা ফিস আছে। আমি আমারটুকুই, আমার পারিশ্রমিক যেটা আমার চার্জ, আমি সেটা চাইবই। তো সেটা যদি তার কারো চাওয়ার বা কারো যদি মতের সাথে অমিল হয়, সেটা আলাপ আলোচনা করা যায়, সুষ্ঠু একটা আলোচনা আছে, সমাজভাবে বসা যায়। যেহেতু আমি শিক্ষক, টিচারের সাথে বসেও বিষয়টাকে কিভাবে সমাধান করা যায়, তার জন্য আমি কি করতে পারি, চমৎকার অনেক রকম অপশন আছে কথা বলার, যার বোঝার যে শিক্ষিত পরিবার বিলং করে। কিন্তু যেই ব্যক্তিটি করেছে, এটি একটি গ্রুপ, এটি একটি চক্র, যারা এই মব সৃষ্টি করে বেড়ায়। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই ঘটনাটার মজার বিষয় হলো, এই ঘটনার সাথে 3 থেকে 4 দিন পরেই এই একই গ্রুপ, একই ব্যক্তি, এই যে বিসিবি নিয়ে, তামিম ইকবাল নিয়ে যে ঘটনাটা রাস্তার মধ্যে ঘটেছে, সেই একই ব্যক্তি যেটা ওই যে রাস্তার মধ্যে পুলিশের সাথে, সরকারের সাথে যে বিরোধে জড়িয়ে মব সৃষ্টি করে যে কাহিনীগুলো করেছে, সে একই ব্যক্তি, একই গ্রুপ। সো এই গ্রুপগুলো, তাদের কাজই হলো এরকম মব করা এবং মানুষকে হেনস্থা করা, এবং কাকে কোথায় কোন বিপদে ফেলবে, হেনস্থা করবে, এবং সামান্য বিষয়ে বড় বড় ঘটনা ঘটিয়ে কি করে ভাইরাল হওয়া যায়, এবং এগুলোকে ক্যাপচার করে কিভাবে তাকে মানহানি করা যায়, অসম্মান করা যায়, ছোট করা যায়। আমার সাথে ঠিক এই ধরনের একটি ঘটনা ঘটেছে। আমার মনে হয় আপনাদের এক্স্যাক্টলি। এবং ফিটিংটা সেই ক্ষেত্রে, যদি সে আমার কাছে যেটা পাবে, সেটা যদি সে বুঝে, আমার কাছ থেকে বুঝে চেয়ে বা কোনোভাবে
সম্মানের সাথে বা একটা সুন্দর সমঝোতার মাধ্যমে দিত, অবশ্যই সেটা সে একটা করতে পারতো। কিন্তু সেই তুলনায় নিয়ে গিয়ে অধিক মাত্রায় মানে আরও অনেক বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে আমাকে ফিটিং দেয়া, এবং যেহেতু আমি তখন ক্যামেরার সামনে, আমাকে যা বলছে তাই, আমাকে ডান বলছে ডান, বাম বলছে বাম, আমাকে তখন যেটা বলছে তুমি অপরাধী তো আমি অপরাধী। আমার সেখানে কোনো কিছু বলার বা করার কোনো অপশন ছিল না, আমাকে সেটাই হজম করতেছে। কারণ আমি চেয়েছি ওখান থেকে তাড়াতাড়ি আমি রিলিজ হয়ে বের হব, যেহেতু আমাকে বাইকে তুলে নিয়ে গেছে। সো আমার কাছে মনে হচ্ছিল যে ঘটনাটা অন্যদিকে যেতে পারে, যেহেতু এরা ভালো ছেলে না এবং এটা তারা নেশাখোর এবং তারা এ ধরনের কাজ করে বেড়ায়। সো আমি আমার জীবনের নিরাপত্তার জন্য আমি তাদের সাথে কোনো তর্কে জড়াইনি, এবং ওইখানে আমি বলে বোঝাতে পারিনি তাদেরকে। হাজারবার চেষ্টা করছিলাম, আপনারা খেয়াল করে দেখবেন আমি বারবার মোবাইল অফ করার চেষ্টা করছিলাম যে তোমরা ভিডিও করো না, আমার সাথে কথা বলো, তোমরা কী চাচ্ছ আমার সাথে কথা বলো। কিন্তু তারা সেটা করার আনন্দে উল্লাসে মেতেছিল যে আমাকে কি করে এক্সপ্লয়েট করা যায়। এগুলো অনেকবার বলেছি, আমার ফিসের চেয়েও দ্বিগুণ পরিমাণের টাকা তারা আমার কাছ থেকে হাতিয়ে নিয়েছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। সো এই জিনিসগুলো করেছে, এগুলো নিয়ে আসলে কথা বলতে গেলে প্রতিদিনই কথা বলতে হবে, অনেক কথা বলতে হবে। আবার কালকে একটা প্রোগ্রামে যাব, সেখানেও কথা বলতে হবে। আমি চাই না আজকের পর এটা নিয়ে আর কোনো কথা বলতে। আপনাদেরকে পুরো বিষয়টা বলেছি, আপনারা আমার সাথে ছিলেন, আজও আছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, এবং এটা নিয়ে আমি অবশ্যই, এটা সর্বশেষ কথা এই বিষয়ে, আমি অবশ্যই, যেহেতু ঘটনাটা আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত, এবং অবশ্যই এটা একটা একটা সুন্দর কোনো ঘটনা না, আমার সাথে একটা অন্যায় হয়ে যাওয়া বা একটা মক করা, আমার সাথে থেকে ফিটিং দেয়া, চাঁদাবাজি করা, আমাকে অপহরণ করে নিয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে আমার নিরাপত্তার জন্য এবং আমার এই ঘটনাটার বিচারের জন্য আমি অবশ্যই আইন প্রশাসনের সাহায্য নিয়েছি, এবং আমি আমার এই টোটাল প্রসিডিউরটা, এই মামলাটা প্রক্রিয়াধীন আছে।